চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা মৌলের পৃথকীকরণের নীতির আকরিক, খনিজ এবং আকরিকের গাঢ়ীকরণ নিয়ে কথা বলেছি। আজকে আমরা এই গাঢ়কৃত আকরিক থেকে কিভাবে অশোধিত ধাতু পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং আজকের আলোচনার মধ্যে ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু টার্ম আছে, কিছু পদ্ধতি আছে, কিছু টেকনিক আছে, সেগুলো নিয়ে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করব। ফলে আজকের আলোচনার মূল বিষয় সেটা হলো অশোধিত ধাতু নিষ্কাশন। অশোধিত ধাতু নিষ্কাশন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। মনে রাখবে, অশোধিত ধাতু নিষ্কাশন আমরা কাকে বলবো? গাঢ়ীকৃত আকরিক। যে আগের দিনের যে আমরা পড়াটা পড়েছি, দেখেছি, তাতে প্রকৃতিতে প্রাপ্ত যে আকরিকগুলো তাদের বিভিন্ন পদ্ধতিতে আমরা গাঢ়ীকরণ করে থাকি তাদের নেচারের উপর ভিত্তি করে। একই রকমভাবে অশোধিত ধাতু যে নিষ্কাশন করা হয়, সবার জন্য একই রকম পদ্ধতি কিন্তু প্রয়োগ করা যায় না। ধাতুর নেচারের উপর, তার মধ্যে মিশে থাকা অশুদ্ধির নেচারের উপর, প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করে থাকি। তো যে কোনো ধরনের পদ্ধতি প্রয়োগ করি না কেন, অশোধিত ধাতু যে পাওয়া যায় সেটা গাঢ়ীকৃত যে আকরিক, সেই গাঢ়ীকৃত আকরিক থেকে মুক্ত ধাতু পাওয়ার ঘটনাটাকে, মুক্ত ধাতু পাওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিকে বলা হয় ধাতু নিষ্কাশন। পদ্ধতিকে নিষ্কাশন বলে। আর সাধারণত এই ধরনের নিষ্কাশন মনে রাখবে ধাতব অক্সাইড থেকে করা হয়। সাধারণত ধাতব অক্সাইডের বিজারণে ঘটে। ধাতব অক্সাইডের বিজারণে ধাতু পাওয়া যায়। বিজারণে ধাতু পাওয়া যায়, মনে থাকবে, বিজারণে পাওয়া যায়। দুটি পদ্ধতির প্রচলন আছে, দুটি ধাপে সম্পন্ন করা হয়। এই নিষ্কাশনটা দুটো ধাপে সম্পন্ন করা হয়। একটা ধাপকে বলা হয় ডি ইলেকট্রনেশন। মনে থাকবে, ডি ইলেকট্রনেশনটা কি? গাঢ়ীকৃত আকরিক থেকে, আগের দিনের প্রাপ্ত যে গাঢ়ীকৃত আকরিকটা আমরা পেয়েছি, সেই গাঢ়ীকৃত আকরিক থেকে ধাতব অক্সাইড গঠন। আর একটা পদ্ধতি সেটা হলো ইলেকট্রনেশন। এটা কি? ধাতব অক্সাইড থেকে অশোধিত ধাতু নিষ্কাশন। এই হলো অশোধিত ধাতু নিষ্কাশনের ছোট্ট একটা ধারণা। কি পেলাম আমরা? অশোধিত ধাতু কি করে পাওয়া যাবে? গাঢ়ীকৃত আকরিক থেকে অশোধিত ধাতু নিষ্কাশনের দুটো পদ্ধতি আছে। একটাকে বলা হয় ডি ইলেকট্রনেশন, যেখানে গাঢ়ীকৃত আকরিক থেকে ধাতব অক্সাইড পাওয়া যায়। আর একটা হলো ইলেকট্রনেশন, যেখানে ধাতব অক্সাইড থেকে অশোধিত ধাতু পাওয়া যায়। আজকে আমাদের মূলত এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটি একটি করে। প্রথমে আমরা ডি ইলেকট্রনেশন নিয়ে কথা বলি। ডি ইলেকট্রনেশন দু ধরনের পদ্ধতির প্রচলন আছে। মনে রাখবে, দু ধরনের পদ্ধতি আছে ডি ইলেকট্রনেশনের মধ্যে। যেমন আছে ভস্মীকরণ, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টার্ম, ভালো করে মনে রাখবে, এটা ভস্মীকরণ। ঠিক আছে, ভস্মীকরণ।
কার্বনেট আকরিকের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। কার্বনেট আকরিক, কার্বনেট আকরিকে প্রযোজ্য। তো আগেই বলেছি কি কোন ধরনের পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে, কোন ধরনের পদ্ধতি উপযুক্ত হবে সেটা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করবে। ধাতুর প্রকৃতি, ধাতুর মধ্যে মিশে থাকা অশুদ্ধি, তার প্রকৃতির উপর। যেমন ভস্মীকরণ পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করি কার্বনেট আকরিকের ক্ষেত্রে পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করা হয়। পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করা হবে। গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। কম উষ্ণতায় উত্তপ্ত করা হবে। এখানে আকরিকের বিয়োজন ঘটে। যেমন ক্যালসিয়াম কার্বনেট আকরিক তাপে বিয়োজিত হয়, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, আকরিকের বিয়োজন ঘটে। এক্ষেত্রে বায়ু ছাড়া বা পরিমিত বায়ু, নিয়ন্ত্রিত বায়ু, পরিমিত বায়ুতে ঘটানো হয়। এই হলো ভস্মীকরণের বৈশিষ্ট্য। বোঝা গেছে নিশ্চয়ই কী ধরনের আকরিকের ক্ষেত্রে আমরা কার্বনের আকরিকের ক্ষেত্রে প্রয়োগ করি, পরাবর্ত চুল্লিতে করা হয়। এর ফলে এর সুবিধাটা কি, ভস্মীকরণের ফলে কি সুবিধা হয়? ভস্মীকরণের ফলে জলীয় বাষ্প, জল বলতে কেলাস জল, জলীয় বাষ্প বাষ্প আকারে নির্গত হয়, বাষ্প আকারে নির্গত হবে। সেই সঙ্গে আর্সেনিক, ফসফরাস, সালফার এরা উদ্বায়ী অক্সাইড গঠন করবে। উদ্বায়ী অক্সাইড গঠন দ্বারা নির্গত হয়। সেই সঙ্গে কি হয় বলতো, আকরিক ফাঁপা হয়, ফাঁপা বা ঝাঁঝরা যুক্ত হয়। এবং ঝাঁঝরা যুক্ত হওয়ার ফলে ঝাঁঝরা যুক্ত হয়, এর ফলে পরের বিজারণ পদ্ধতি অনেক সহজ হয়। এই হলো সুবিধা। বোঝা গেছে, এই হলো সুবিধা। আর এই হলো ভস্মীকরণের বৈশিষ্ট্য। কার্বনের আকরিকের ক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়, পরাবর্ত চুল্লিতে প্রক্রিয়াটা সম্পন্ন করা হয় এবং গলনাঙ্কের চেয়ে কম উষ্ণতায় কিন্তু সম্পন্ন করা হবে, বায়ু ছাড়া বা পরিমিত বায়ুতে সম্পন্ন করা হয়। এবং এই পদ্ধতিটা হলো একটা বিয়োজন পদ্ধতি। এখানে আকরিকের বিয়োজন ঘটে, এর ফলে কেলাস জল বা জলীয় বাষ্প বাষ্প আকারে নির্গত হয়। সেই সঙ্গে আর্সেনিক, ফসফরাস এরা উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে পৃথক হয়। আর আকরিক ফাঁপা বা ঝাঁঝরাযুক্ত হওয়ার ফলে পরের বিজারণ পদ্ধতি অনেক সহজ হয়। একটা হলো ভস্মীকরণ। আর একটা পদ্ধতি আছে আকরিকের প্রকৃতির উপর নির্ভর করে। যদি সালফাইড আকরিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ভস্মীকরণ পদ্ধতি যা কার্বনেট বা হাইড্রোক্সাইড আকরিকের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। মনে থাকবে যে পদ্ধতিটার কথা বলা হলো এটা হাইড্রোক্সাইড আকরিকের ক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। কিন্তু অন্য যদি সালফাইড আকরিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য পদ্ধতি তাপ জারণ প্রয়োগ করা হয়। তাপ জারণ পদ্ধতি এটা কিসের ক্ষেত্রে? সালফাইড আকরিকের ক্ষেত্রে। সালফাইড আকরিকে প্রযোজ্য। মনে থাকবে তাহলে তাপজারণ পদ্ধতিটা সালফাইড আকরিকের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং এটাও পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করা হয়। পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করা হবে। এটা অতিরিক্ত বায়ুতে সম্পন্ন করা হয়। অতিরিক্ত বায়ুতে সম্পন্ন করা হবে।
সেই সঙ্গে মনে রাখবে এখানে আকরিকের জারণ ঘটে, যেমন জিঙ্ক সালফাইড। আকরিকের জারণ ঘটে এক্ষেত্রে গলনাঙ্কের চেয়ে কম উষ্ণতায়, গলনাঙ্কের চেয়ে কম, কিন্তু ভস্মীকরণ অপেক্ষা বেশি, ভস্মীকরণ অপেক্ষা বেশি উষ্ণতায় উত্তপ্ত করা হয়। বোঝা গেছে? আর এই হলো তাপজারণের বৈশিষ্ট্য। নিশ্চয় বলতে পারবে এই পদ্ধতির সুবিধা কি? সুবিধা দেখো লিখে রেখেছি, একই সুবিধা, ভস্মীকরণে যা সুবিধা পাওয়া যায় তাপজারণে একই সুবিধা পাওয়া যায়। তাহলে তাপজারণ কী ধরনের আকরিকের ক্ষেত্রে আমরা প্রয়োগ করব? আমরা অশোধিত ধাতু নিষ্কাশনের ডি-ইলেকট্রনেশন পড়ছি। কাকে বলে ডি-ইলেকট্রনেশন? বলো কাকে? গাঢ়ীকৃত আকরিক থেকে ধাতব অক্সাইড গঠনের পদ্ধতিটাকে বলা হয়, ধাতব অক্সাইড গঠনের পদ্ধতিটাকে বলা হয় ডি-ইলেকট্রনেশন। সেটা কিসের উপর নির্ভর করবে? আকরিকের প্রকৃতির উপর নির্ভর করবে। যেমন কার্বনের আকরিক হলে আমরা ভস্মীকরণে প্রয়োগ করি, আর সালফাইড আকরিক হলে তাপজারণ প্রয়োগ করা হয়। তাপজারণে কি? সালফাইড আকরিকে তাহলে তাপজারণ পদ্ধতি অ্যাপ্লাই করা হবে, পরাবর্ত চুল্লিতে সম্পন্ন করা হবে, অতিরিক্ত বায়ুতে পদ্ধতিটা সম্পন্ন করা হয়। এক্ষেত্রে আকরিকের জারণ ঘটে এবং গলনাঙ্কের চেয়ে এটা কিন্তু কম উষ্ণতায়, গলনাঙ্কের চেয়ে কম কিন্তু ভস্মীকরণের চেয়ে বেশি উষ্ণতায় উত্তপ্ত করা হয়। এর ফলে আকরিকের মধ্যস্থ কেলাস জল জলীয় বাষ্প আকারে নির্গত হবে। আর্সেনিক, সালফার, ফসফরাস এরা উদ্বায়ী অক্সাইড গঠনের মাধ্যমে পৃথক হবে। সেই সঙ্গে ঝাঁঝরা বা ফাঁপা হওয়ার ফলে আকরিক পরবর্তী বিজারণ পদ্ধতি অনেক সহজ হবে। আমরা এবার দুটো পদ্ধতি যে পড়লাম, এই দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা একটু দেখে নিব, ভস্মীকরণ এবং তাপজারণের মধ্যে। তাহলে পার্থক্য কী হবে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই, ভস্মীকরণ আর তাপজারণ। ভস্মীকরণ আর তাপজারণ কি কি পার্থক্য হবে বলো তো? ভস্মীকরণ এবং তাপজারণের মধ্যে কি পার্থক্য হবে? ভস্মীকরণ কার্বনেট আকরিকে প্রযোজ্য, আকরিকে প্রযোজ্য। তাপজারণ সালফাইড আকরিকে প্রযোজ্য। তাই তো আমরা তাই পেলাম, যা পড়লাম সেখান থেকে খুব সহজ আছে। তাই ভস্মীকরণ এক্ষেত্রে কি হয়? বায়ু ছাড়া বা পরিমিত বায়ুতে, পরিমিত বায়ুতে ঘটে, আর তাপজারণ অতিরিক্ত বায়ুতে ঘটে। তাই কিনা বলো? এখানে আকরিকের কি, এটা একটা কি পদ্ধতি? বিয়োজন পদ্ধতি। আর একটা এটা জারণ পদ্ধতি। এই হলো ছোট্ট একটা পার্থক্য ভস্মীকরণ আর তাপজারণ। ভস্মীকরণ কার্বনেট আকরিকে প্রযোজ্য, এটা সালফাইড আকরিকে প্রযোজ্য। পরিমিত বা বায়ুতে পরিমিত বায়ুতে ঘটানো হয়, অতিরিক্ত বায়ুতে ঘটানো হয়। এই পদ্ধতিটা একটা বিয়োজন পদ্ধতি, আর তাপজারণ হলো একটা জারণ পদ্ধতি। এই তাপজারণ আর ভস্মীকরণের ছোট্ট পার্থক্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। সেই সঙ্গে মনে রাখবে যে সালফাইড আকরিকের ক্ষেত্রে আমরা কিন্তু ভস্মীকরণ প্রয়োগ করতে পারি না, কারণ সালফাইড আকরিক ভস্মীকরণ যে কম উষ্ণতা এবং নিয়ন্ত্রিত বায়ুতে অক্সাইডে জারিত হয় না। সে কারণে সালফাইড আকরিকের ক্ষেত্রে আমরা অধিক উষ্ণতা এবং অধিক বায়ুর দরকার হয়, তবে সালফাইড আকরিক অক্সাইডে জারিত হয়। ইলেকট্রনেশন, আমরা ডি-ইলেকট্রনেশনের আকরিক থেকে ধাতব অক্সাইড পেলাম, এবং সালফাইড আকরিক হলে তাপজারণ, আর কার্বনেট বা হাইড্রোক্সাইড আকরিক হলে ভস্মীকরণ। এই পদ্ধতি দুটোর মধ্যে
উপযুক্ত পদ্ধতি অ্যাপ্লাই করে ধাতব অক্সাইড পেলাম। এবার ধাতব অক্সাইড থেকে অশোধিত ধাতু নিষ্কাশন করার পদ্ধতিটাকে বলা হয় ইলেকট্রনেশন। ইলেকট্রনেশন বিভিন্ন ধরনের হতে পারে, সেটা নির্ভর করবে ধাতুর প্রকৃতির উপর, ধাতুর মধ্যে মিশে থাকা অশুদ্ধির প্রকৃতির উপর। এরকম আমরা কয়েকটা পদ্ধতি নিয়ে কথা বলবো, যেমন কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতি ইম্পর্টেন্ট পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিতে সাধারণত তুলনামূলক কম সক্রিয় ধাতু এই পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। কম সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু যেমন আয়রন, জিঙ্ক, কপার ইত্যাদি ধাতু নিষ্কাশন করা হয়। মনে থাকবে। এবং এই পদ্ধতিতে কক চূর্ণ বিজারক হিসাবে কাজ করে। বিজারক হিসাবে কাজ করে। আবার সেই সঙ্গে মনে রাখবে কোকের অসম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন মনোক্সাইডও, মনে থাকবে কার্বন মনোক্সাইড আবার বিজারক হিসাবে কাজ করে। বিজারক হিসাবে কাজ করে। বোঝা গেছে। অতিরিক্ত গলনাঙ্কের চেয়ে অনেক বেশি উষ্ণতায় কিন্তু এই ঘটনাটা ঘটানো হয়। গলনাঙ্কের চেয়ে বেশি উষ্ণতায়, মনে থাকবে, বেশি উষ্ণতায় বিশেষ চুল্লিতে, বিভিন্ন ধরনের চুল্লি আছে, বিশেষ চুল্লি যেমন মারুত চুল্লি, বিশেষ চুল্লিতে যেমন মারুত চুল্লি, এই ধরনের চুল্লিগুলো বিশেষ চুল্লিতে প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়। তাহলে কার্বন বিজারণ পদ্ধতি বলত তুলনামূলক এই ধরনের ধাতু, তুলনামূলক যারা কম সক্রিয় তাদেরকে আমরা নিষ্কাশন করি। এক্ষেত্রে কক বিজারক হিসাবে কাজ করে এবং কোকের অসম্পূর্ণ দহনে যে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় সেটাও বিজারক হিসাবে কাজ করে। এবং বিশেষ চুল্লি যেমন মারুত চুল্লির মতন চুল্লিতে তীব্রভাবে উত্তপ্ত করে আমরা এই অশোধিত ধাতু নিষ্কাশন করে থাকি। উদাহরণ হিসাবে যদি আমি দিই তাহলে দেখো, উদাহরণ হিসাবে যদি বলি যেমন Fe2O3, এই হলো Fe2O3, Fe প্লাস CO2, আবার FeO প্লাস CO, Fe প্লাস CO2 আয়রন নিষ্কাশনের কার্বন বিজারণে এই বিক্রিয়াগুলো সংঘটিত হয়। বোঝা গেছে। কিন্তু এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে। যারা তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এদের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য হয় না। মনে থাকবে। কারণ এরা তীব্র বিজারক। এই ধাতুগুলো কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা উপরের দিকে আছে তাদের জন্য কার্বন বিজারণ পদ্ধতি অ্যাপ্লাই করা যায় না। কেন? কারণ এরা তীব্র বিজারক, অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকে। এদের অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি, আর অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি থাকায় এই ধরনের কার্বন দ্বারা এদেরকে বিজারিত করা যায় না। কার্বন দ্বারা বিজারিত করা যায় না। মনে থাকবে তো? বোঝা গেছে নিশ্চয়ই অসুবিধাটা। এছাড়া যদি আমরা তীব্রভাবে যদি উত্তপ্ত করা হয়, তীব্রভাবে উত্তপ্ত করলে কার্বাইড গঠন করে, তবুও ধাতু তৈরি করবে না, কার্বাইড গঠন করে। এই হলো অসুবিধা। তাহলে কার্বন বিজারণ পদ্ধতি খুব ভালো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা আয়রন, জিঙ্ক এই ধরনের মাঝারি মান সক্রিয়তা সম্পন্ন ধাতুগুলো নিষ্কাশন করি।
এক্ষেত্রে কক চূর্ণ বিজারক হিসাবে কাজ করে। কোকের অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড বিজারক হিসাবে কাজ করে। কিন্তু মনে রাখবে এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে সমস্ত ধাতু একদম উপরের দিকে আছে তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা যায় না, কারণ তারা তীব্র ইলেকট্রন পজিটিভ, তীব্র বিজারক, অক্সিজেনের প্রতি এদের তীব্র আসক্তি আছে, ফলে এদের এই ধরনের অক্সাইড থেকে কিন্তু ধাতুতে বিজারিত করা যায় না। তারপরেও যদি তীব্রভাবে উত্তপ্ত করার চেষ্টা করে উত্তপ্ত করা হয়, এরা ধাতুর পরিবর্তে এরা কী তৈরি করবে? ধাতব কার্বাইড গঠন করে। গল্ড স্মিথের থার্মিট পদ্ধতি আর একটা ইলেকট্রনেশন পদ্ধতি, গল্ড স্মিথের থার্মিট পদ্ধতি। উচ্চ উষ্ণতায়, খুব বেশি উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি থাকে, আর অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের এই আসক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কিছু ধাতুর অক্সাইডকে উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম দ্বারা ধাতুতে বিজারিত করি, আর এই পদ্ধতিটাকে বলা হয় গল্ড স্মিথের থার্মিট পদ্ধতি। মনে রাখবে উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি থাকে, ফলে কিছু ধাতুর অক্সাইড উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম দ্বারা ধাতুতে বিজারিত করা হয়। বোঝা গেছে? যেমন উদাহরণ, যেমন এই পদ্ধতিতে যেমন আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতু নিষ্কাশন করা হয়। যদি বিক্রিয়া দেখি, যেমন Cr2O3 প্লাস অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড, অথবা আয়রন অ্যালুমিনিয়াম অক্সাইড। এইভাবে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি ধাতু এই পদ্ধতিতে আমরা নিষ্কাশন করে থাকি। পদ্ধতিটা বিক্রিয়াগুলো তাপ উৎপাদক, বিক্রিয়াটি তাপ উৎপাদক অর্থাৎ তাপদায়ী, এক্সোথার্মিক। মনে থাকবে বিক্রিয়াগুলো তাপ উৎপাদক, আর এর ফলে উচ্চ উষ্ণতার সৃষ্টি হয়। প্রায় 2000 ডিগ্রি সি। এত বেশি উষ্ণতায় কিন্তু ধাতু গলিত অবস্থায় থাকে। মনে থাকবে ধাতু গলিত অবস্থায় থাকে। আর এইভাবে ধাতু নিষ্কাশন করার পদ্ধতিটাকে আমরা বলি গল্ড স্মিথের থার্মিট পদ্ধতি। টেকনিকটা নিশ্চয়ই বোঝা গেছে, সহজ আছে তো? বোঝা গেছে না? বলো, তুমি বলো, বোঝা গেছে? কি বোঝা গেছে? কিছু কিছু ধাতুর অক্সাইড থেকে আমরা অ্যালুমিনিয়াম দ্বারা ধাতুতে বিজারিত করি, কারণ অক্সিজেন, উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি আছে। এই আসক্তিটাকে কাজে লাগিয়ে যেমন ক্রোমিয়াম অক্সাইড, ফেরিক অক্সাইড ইত্যাদির অক্সাইডকে উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম দ্বারা ধাতুতে বিজারিত করা হয়। এই বিক্রিয়াগুলো তাপ উৎপাদক হওয়ায় উচ্চ উষ্ণতা সৃষ্টি হয়, প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সৃষ্টি হয়। ফলে এই অবস্থায় ধাতু কিন্তু গলিত অবস্থায় থাকে। আমরা এই পদ্ধতিটাকে, এই গল্ড স্মিথের থার্মিট পদ্ধতিকে কাজে লাগাই। এর প্রয়োগ, এই পদ্ধতির প্রয়োগ কোথায় বলো তো? ভাঙ্গা রেল লাইন। বোঝা গেছে? ভাঙ্গা রেল লাইন জোড়া লাগানো হয়, তাই কিনা বলো? রেল লাইন কোথাও ভেঙে গেল, রেল লাইনটাকে তুলে কি গ্যারেজে নিয়ে যাবে বলো? সেখানে সেটাকে মেরামত করতে হবে। একটা জাহাজের কোথাও কোনো অংশ ভেঙে গেল, সেটাকে সেখানে মেরামত করতে হবে।
তো সেই জায়গায় আমরা কি করি, গোল্ড স্পিডের থার্মোমিটারটাকে কাজে লাগিয়ে আমরা জোড়া লাগাই এবং একে কি বলা হয়, একে থার্মিট ওয়েল্ডিং বলে। থার্মিট ওয়েল্ডিং মনে থাকবে। সেই সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, পরীক্ষায় প্রায় থাকে, সেটা হলো থার্মিট মিক্সচার বলে একটা টার্ম আছে, মনে রাখবে থার্মিট মিক্সচার কাকে বলে জানা আছে কারো? থার্মিট মিক্সচার, থার্মিট মিক্সচার মনে রাখবে তিন ভাগ ফেরিক অক্সাইড আর 1 ভাগ অ্যালুমিনিয়াম, 1 ভাগ অ্যালুমিনিয়াম এর মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হয় থার্মিট মিক্সচার। আর এই হলো গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি, নিশ্চয়ই বোঝা গেছে। আমরা আর একটা ইলেকট্রনেশন পদ্ধতি নিয়ে কথা বলবো, যাকে শতবিজারণ পদ্ধতি বলা হয়। শোনা আছে নাম শতবিজারণ পদ্ধতি? ফলে ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতিগুলোর যে আমরা দেখছি ইলেকট্রনেশন পদ্ধতিগুলো, সেটা ধাতুর প্রকৃতির উপর নির্ভর করবে কোন ধরনের পদ্ধতিটা কোন ধরনের ধাতু নিষ্কাশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা এবার শতবিজারণ পদ্ধতি, ইলেকট্রনেশন পদ্ধতি একটা আছে, শতবিজারণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। শতবিজারণ পদ্ধতি তো মনে রাখবে, শতবিজারণ পদ্ধতিতে সাধারণত কপার, লেড, মার্কারি এই ধরনের ধাতু নিষ্কাশন করা হয়, ধাতু নিষ্কাশনে অ্যাপ্লাই করা হয়, ধাতু নিষ্কাশন করা হয়, মনে থাকবে। এক্ষেত্রে কি করা হয়, সালফাইড আকরিক, সালফাইড আকরিক আংশিকভাবে, সম্পূর্ণ নয় কিন্তু, নিয়ন্ত্রিত বাতাসে আংশিকভাবে অক্সাইডে পরিণত হয়, অক্সাইডে পরিণত হয়, বোঝা গেছে। তাহলে সালফাইড আকরিক আংশিকভাবে আমরা অক্সাইডে পরিণত করব। উৎপন্ন অক্সাইড অপরিবর্তিত সালফাইড দ্বারা, অপরিবর্তিত সালফাইড দ্বারা ধাতুতে বিজারিত হয়, ধাতুতে বিজারিত হয়। এই হলো টেকনিকটা শতবিজারণ, বিজারিত হয়। ঠিক আছে। যেমন যদি বিক্রিয়াগুলো দেখি, যেমন মনে করো কপারের ক্ষেত্রে উদাহরণ হিসাবে যদি দেখি, কপার সালফাইড অক্সিজেন দ্বারা আংশিকভাবে কপার অক্সাইডে পরিণত হয়, বোঝা গেছে না। যেটা তৈরি হলো উৎপন্ন অক্সাইড অপরিবর্তিত সালফাইডের সঙ্গে বিক্রিয়া করবে এবং বিক্রিয়ার ফলে ধাতুতে বিজারিত হবে। এই পদ্ধতিটা দেখো ধাতুতে বিজারিত হলো, এই পদ্ধতিটাকে বলা হয় শতবিজারণ। এক্ষেত্রে কেন শতবিজারণ বলা হয়, বাইরে থেকে কোনো বিজারক যুক্ত করা হয় না, তাই একে কি বলা হয়, শতবিজারণ বলা হয়, শতবিজারণ বলে। এক্ষেত্রে মনে রাখবে H2S এর S2- বিজারক হিসাবে কাজ করে, বিজারক হিসাবে কাজ করে। এই হলো শতবিজারণ পদ্ধতি, নিশ্চয় মনে থাকবে। কপার, লেড, মার্কারি এই ধরনের ধাতু নিষ্কাশন করে থাকি এই শতবিজারণ পদ্ধতিতে। টেকনিকটা নিশ্চয় বোঝা গেছে। কি করা হয়, ধাতুর অক্সাইডকে আংশিকভাবে, ইম্পর্টেন্ট কথা, আংশিকভাবে অক্সাইডে পরিণত করা হয়। যে অক্সাইডটা তৈরি হলো আর যে আকরিক অপরিবর্তিত যে সালফাইড আকরিক আছে, এই দুটোর মধ্যে বিক্রিয়া ঘটালে সালফাইড আকরিক অক্সাইডকে ধাতুতে বিজারিত করে এবং বাইরে থেকে যেহেতু কোনো বিজারক যুক্ত করা হয় না, সেজন্য এই পদ্ধতিটাকে শতবিজারণ পদ্ধতি বলে এবং এই পদ্ধতিটাতে বিজারক হিসাবে S2- কাজ করে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ধাতুর অবস্থান, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ধাতুর অবস্থান ও নিষ্কাশন পদ্ধতি,
এই দুটো টার্মের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। কোনো একটা ধাতুর নিষ্কাশন পদ্ধতি সেটা কিন্তু নির্ভর করবে তড়িৎ রাসায়ন শ্রেণীতে ধাতুটা কীরকম জায়গায় আছে তার উপর। তড়িৎ রাসায়ন শ্রেণীতে ধারণা নিশ্চয়ই আছে, আমরা তড়িৎ রাসায়নিক কোষ পড়েছি, সেখানে তড়িৎ প্রমাণ বিজারণ বিভবের ভিত্তিতে যদি সাজানো যায় তাহলে তড়িৎ রাসায়ন শ্রেণীতে হাইড্রোজেনের উপরে যত উপরে ওঠা যায় তাদের ইলেকট্রোপজিটিভ ধর্ম তত বৃদ্ধি পায়, তারা তত তীব্র বিজারকে আচরণ করে। ফলে তড়িৎ রাসায়ন শ্রেণীতে কোনো একটা ধাতুর কীরকম অবস্থানে আছে তার উপর ভিত্তি করে কিন্তু তার জন্য উপযুক্ত পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। এই বিষয়টা নিয়ে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করব। যেমন তড়িৎ রাসায়ন শ্রেণীতে একদম উপরের দিকে যদি অবস্থিত হয়, উপরের দিকে যদি অবস্থান থাকে, উপরের দিকে অবস্থিত যারা যে সমস্ত তড়িৎ রাসায়নিক যে সমস্ত ধাতু তড়িৎ রাসায়ন শ্রেণীতে একদম উপরের দিকে আছে, বোঝা গেছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতু, বোঝা গেছে, এরা যারা তড়িৎ রাসায়ন শ্রেণীতে উপরের দিকে আছে তারা তীব্র ইলেকট্রোপজিটিভ, তীব্র ইলেকট্রোপজিটিভ মনে থাকবে তো, এরা তীব্র ইলেকট্রোপজিটিভ এবং এরা তীব্র বিজারক, ফলে অক্সিজেনের প্রতি এদের তীব্র আসক্তি থাকে, আর সেজন্য এদের কার্বন দ্বারা বিজারিত করা যায় না, আর এজন্য কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ হয় না। কার্বন বিজারণ পদ্ধতি, বোঝা গেছে তো, যারা তড়িৎ রাসায়ন শ্রেণীতেও তো উপরের দিকে আছে। আমরা যদি তড়িৎ রাসায়ন শ্রেণীর একটা ছোট্ট ধারণা তৈরি করি, এখানে হাইড্রোজেনকে ধরে নিই, তাহলে কপার, সিলভার, গোল্ড ইত্যাদি উপরের দিকে, আমরা যদি উপরের দিকে উঠি জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি উপরের দিকে আছে, বোঝা গেছে, ফলে এরা তীব্র সক্রিয় ধাতু। তো তড়িৎ রাসায়ন শ্রেণীতে একদম উপরের দিকে যারা আছে তারা তীব্র সক্রিয় ধাতু, এই কথাটা বোঝা গেছে। তো এদের জন্য আমরা যদি তাহলে কোন একটা ধাতু নিষ্কাশন পদ্ধতি সেটা নির্ভর করবে তড়িৎ রাসায়ন শ্রেণীতে অবস্থান করবে, কার্বন বিজারণ পদ্ধতি এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এছাড়া এদেরকে যদি আমরা লবণের জলীয় দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ করতে চাই, লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কি হবে বলো তো, তড়িৎ বিশ্লেষণে H2 উৎপন্ন হয়, তবুও ধাতু পাওয়া যায় না। ফলে লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করেও ধাতু পাওয়া যায় না। কি করে পাওয়া যাবে? একমাত্র এদের গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ করা হয়। জলীয় লবণ হলে হবে না, গলিত লবণের তড়িৎ বিশ্লেষণে পাওয়া যায়। ফলে তড়িৎ রাসায়ন শ্রেণীতে যারা একদম উপরের দিকে আছে তাদের জন্য কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করা যাবে না, তাদের জন্য জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণও পাওয়া যাবে না, কারণ এরা তীব্র বিজারক, অক্সিজেনের প্রতি এদের তীব্র আসক্তি থাকায় এরা কার্বন দ্বারা বিজারিত করা যায় না। সেজন্য এদেরকে গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ করে এই সমস্ত ধাতুকে নিষ্কাশন করা হয়। আমরা যদি মধ্যবর্তী জায়গায় দেখি যে মাঝামাঝি জায়গায় যারা থাকে, মধ্যবর্তী তড়িৎ রাসায়ন শ্রেণীতে মাঝের ধাতুগুলো যে আছে, তড়িৎ রাসায়ন শ্রেণীতে মাঝামাঝি জায়গায় যারা আছে, যেমন আয়রন, জিঙ্ক, কপার ইত্যাদি, বোঝা গেছে, এরা তুলনামূলক কম সক্রিয় হয় এবং এদের অক্সিজেন অপেক্ষা কার্বনের, এক্ষেত্রে মনে রাখবে অক্সিজেন অপেক্ষা কার্বনের প্রতি আসক্তি বেশি থাকে। মনে থাকবে তো কথাটা। ফলে এই সমস্ত ক্ষেত্রে কি হবে, আবার বলছি, তো এদের কি হয়, কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করা যায়, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়।
ফলে মাঝামাঝি জায়গায় যারা আছে, মধ্যবর্তী জায়গায় যারা আছে তড়ি রাসায়নিক শ্রেণীতে, যেমন আয়রন, জিঙ্ক, কপার, এই সমস্ত ধাতুর অক্সাইডকে আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করে থাকি। একদম নিচের দিকে যে সমস্ত ধাতু আছে, নিচে তড়ি রাসায়নিক শ্রেণীতে নিচের দিকে অবস্থিত, যে সমস্ত ধাতু নিচের দিকে আছে, নিচের দিকে অবস্থিত এরকম ধাতু অবস্থিত, যেমন সিলভার, গোল্ড, মার্কারি ইত্যাদি ধাতু, এই সমস্ত ধাতুকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। এই কথা বোঝা গেছে। এরা তুলনামূলক খুব কম সক্রিয়, খুব কম সক্রিয়। তাহলে তড়ি রাসায়নিক শ্রেণীতে যারা একদম নিচের দিকে আছে তারা খুব কম সক্রিয়। এদের অক্সাইডকে উত্তপ্ত করেই ধাতু পাওয়া যেতে পারে। অক্সাইডকে উত্তপ্ত করেই ধাতু পাওয়া যায়, ধাতু পাওয়া যায়, বোঝা গেছে। যেমন মার্কিউরিক অক্সাইডকে যদি উত্তপ্ত করি তাহলে মার্কারি পাওয়া যাবে, এই বোঝা গেছে। সুতরাং একদম তড়ি রাসায়নিক শ্রেণীতে যারা নিচের দিকে আছে তাদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু এদের অক্সাইডকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা যায় তাহলে ধাতু পাওয়া যেতে পারে। কাজেই আমরা বলতে পারি কোনো একটা ধাতুর নিষ্কাশন পদ্ধতি নির্ভর করবে সেটা তড়ি রাসায়নিক শ্রেণীতে কীরকম জায়গায় অবস্থিত তার উপর। আমরা এবার আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলবো। টার্মটাকে বলা হয় বিগালক। নাম শোনা আছে বিগালক, ভীষণ ইম্পর্টেন্ট টার্ম কিন্তু বিগালক। কাকে বলে? আমরা যে ধাতব বা অক্সাইডের যে বিজারণ পদ্ধতি, ধাতু নিষ্কাশনের বিজারণ পদ্ধতি, মনে রাখবে, ধাতু নিষ্কাশনের বিজারণ পদ্ধতিতে বাইরে থেকে যে নির্বাচিত পদার্থ যুক্ত করা হয় তাকে বলা হয় বিগালক। বোঝা গেছে আমার কথাটা? বাইরে থেকে নির্বাচিত যে পদার্থটা যুক্ত করা হয়, তা আবার বলছি, ধাতু নিষ্কাশনের বিজারণ পদ্ধতিতে বাইরে থেকে যে পদার্থটা যুক্ত করা হবে, নির্বাচিত পদার্থ, তাকে বলা হয় বিগালক। বিগালক কি করে বলো তো? খনিজ মলের সঙ্গে বিক্রিয়া করে, খনিজ মল নিশ্চয়ই ধারণা আছে, খনিজ মল অশুদ্ধিগুলোকে বলা হয় বিক্রিয়া করে, এবং গলনীয় পদার্থ ধাতুমল উৎপন্ন করে এবং গলিত আকারে পৃথক হয়, এই হলো বিগালক। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে ধাতু নিষ্কাশনের বিজারণ পদ্ধতিতে আমরা কি করি, বাইরে থেকে যে রাসায়নিক পদার্থটা, নির্বাচিত রাসায়নিক পদার্থটা যুক্ত করা হয়, যেটা কি করে খনিজ মলের সঙ্গে বিক্রিয়া করে গলনীয় পদার্থ উৎপন্ন করে ধাতু থেকে পৃথক হয়, সেই পদার্থটাকে বলা হয়, নির্বাচিত পদার্থটাকে বলা হয় বিগালক। আর এখানে আমরা একটা নতুন টার্ম পেলাম, ধাতুমল। কাকে বলে ধাতুমল? ধাতুমল কাকে বলে? বিগালকের সঙ্গে খনিজ মলের বিক্রিয়ায়, উৎপন্ন পদার্থকে ধাতুমল বলে। মনে থাকবে তো? অর্থাৎ ধাতুমল সমান কি বলো তো? ধাতুমল সমান বিগালক প্লাস খনিজ মল, এই হলো ধাতুমল। আর এই হলো বিগালক, এই হলো ধাতুমল। এখানে মনে রাখবে যে ধাতু নিষ্কাশনের বাইরে থেকে যে নির্বাচিত পদার্থ, তাহলে এই শব্দটা বলো তো, নির্বাচিত পদার্থ বলা হচ্ছে। বোঝা গেছে আমার কথাটা? তো নির্বাচিত পদার্থ যদি হয় তাহলে নির্বাচনটা করব কি করে? ফলে বিগালক সিলেকশনটা ইম্পর্টেন্ট একটা টার্ম।
বিগালকের সিলেকশন বা বিগালক নির্বাচন। বিগালক নির্বাচন কিভাবে বিগালক নির্বাচন করা হয় বলো তো? কিসের উপর ভিত্তি করে করব? তো মনে রাখবে ধাতুর মধ্যে অশুদ্ধ হিসাবে যে খনিজ মল আছে সেই খনিজ মলের প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু বিগালক নির্বাচন করা হয়। আর তার জন্য মনে রাখবে খনিজ মল, খনিজ মলের উপর নির্ভর করে কিন্তু বিগালক নির্ভর করবে। যেমন বোঝা গেছে কথাটা, খনিজ মল যদি আম্লিক হয়, খনিজ মল হয় আম্লিক নাহলে ক্ষারীয় হবে। খনিজ মল যদি আম্লিক হয়, যেমন বলতো খনিজ মল আম্লিক, যেমন P2O5 সিলিকা, এই ধরনের খনিজ মল যদি আম্লিক হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব, ধাতু মল ক্ষারীয় নিতে হবে, বিগালক ক্ষারীয় হতে হবে। যেমন ফেরাস অক্সাইড, যেমন ক্যালসিয়াম অক্সাইড। বুঝাতে পেরেছি? তাহলে খনিজ মল হিসাবে আম্লিক খনিজ মল যদি থাকে যেমন P2O5 যেমন সিলিকা, তাহলে আমাকে বিগালকটা সিলেকশন করতে হবে, কি ক্ষারীয় বিগালক সিলেকশন করতে হবে। তবে এরা কি করবে, যেমন রাসায়নিক বিক্রিয়া করবে, যেমন ক্যালসিয়াম অক্সাইডের সাথে এই বিগালকের সাথে খনিজ মলের বিক্রিয়া হবে এবং ক্যালসিয়াম সিলিকেট ধাতু মল তৈরি হবে। এইভাবে সিলেকশনটা করা হয়। বোঝা গেছে? তাহলে খনিজ মল অশুদ্ধি হিসাবে যদি ক্ষারীয় প্রকৃতির, অশুদ্ধি হিসাবে আম্লিক প্রকৃতির যদি অশুদ্ধি থাকে তাহলে ক্ষারীয় প্রকৃতির বিগালক সিলেকশন করতে হবে। অথবা যদি ক্ষারীয় হয়, কি ক্ষারীয় খনিজ মল যদি হয়, যেমন ক্ষারীয় খনিজ মল যেমন ক্যালসিয়াম অক্সাইড বা ফেরাস অক্সাইড, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, বিগালক আম্লিক নিতে হবে। এই পরিপূরক ব্যাপারটা, আম্লিক বিগালক যেমন P2O5 যেমন সিলিকা ইত্যাদি, তবে তো রাসায়নিক বিক্রিয়া হবে। ফলে মনে করো তাহলে কি হবে, রাসায়নিক বিক্রিয়া হবে এবং ফেরাস সিলিকের ধাতুমল তৈরি হবে। এইভাবে সিলেকশনটা করা হয়। বোঝা গেছে নিশ্চয়ই? খুব কঠিন নয়, খুব সহজ। তাহলে আকরিকের মধ্যে যে ওষুধ হিসাবে, আকরিকের মধ্যে যে ওষুধ হিসাবে যে খনিজ মলগুলো থাকে সেই খনিজ মল হয় আম্লিক হবে না হলে ক্ষারীয় হয়। সেই খনিজ মলটা যদি আম্লিক হয় তাহলে আমরা ক্ষারীয় বিগালক চয়েস করব, আর খনিজ মলটা যদি ক্ষারীয় হয় তাহলে আমরা আম্লিক বিগালক চয়েস করব। তবেই তো ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া হবে এবং ধাতুমল গঠনের মাধ্যমে অশুদ্ধিগুলো পৃথক হবে। বোঝা গেছে কথাটা? ধাতুমল এইভাবে পৃথক করা হয়। এখানে তাহলে খনিজ মলের সাথে বলতো ধাতুমলের সাথে খনিজ মলের পার্থক্যটা তাহলে কি? তবে মনে রাখবে যে কি, যে সমস্ত ধাতুকে বাষ্পাকারে বা বাষ্পীভূত করে নিষ্কাশন করলে বিগালক দরকার হয় না। যেমন জিঙ্ক ধাতু নিষ্কাশনে বিগালক লাগে না। বোঝা গেছে? কারণ ধাতুটাই তো বাষ্পের আকারে বেরিয়ে আসে। তো বিগালকের কেন বিগালক দরকার হয় বলো তো? ধাতুর মধ্যে যে অশুদ্ধিগুলো মিশে থাকে তাদেরকে কিছুতেই দূর করা যায় না, একমাত্র ধাতুমল গঠনের মাধ্যমে কিন্তু তাদেরকে পৃথক করা হয়। ফলে আমরা যে পেলাম খনিজ মল এবং ধাতুমল, এদের মধ্যে ছোট্ট পার্থক্য কী হবে বলো তো? খনিজ মল আর ধাতুমলের মধ্যে কি পার্থক্য? খনিজ মল আর ধাতুমলের মধ্যে কি পার্থক্য বলতে পারবে? খনিজ মল কি বলতো? আকরিকে থাকা অশুদ্ধি, আকরিকের অশুদ্ধিকে বলা হয় খনিজ মল, তাই কিনা বলো? আর ধাতুমল আমরা কাকে বলবো? খনিজ মল প্লাস বিগালক সমান ধাতুমল, তাই কিনা বলো? সেই সঙ্গে মনে রাখবে খনিজ মল হয় আম্লিক না হলে ক্ষারীয় হবে, আম্লিক বা ক্ষারীয় প্রকৃতির, আর ধাতুমল কিন্তু প্রশম প্রকৃতির।
এই হলো ছোট্ট পার্থক্য খনিজমল আর ধাতুমলের মধ্যে। মনে থাকবে তো, আকরিকের মধ্যে মিশে থাকা ওষুধটিকে বলা হয় খনিজমল, আর খনিজমল বিগালকের সঙ্গে যুক্ত হয়ে যে পদার্থ তৈরি করে তাকে বলা হয় ধাতুমল। খনিজমল হয় আম্লিক বা ক্ষারীয় প্রকৃতির হবে, আর ধাতুমল প্রশম প্রকৃতির হয়। আর এই হলো বিগালক। ধাতু নিষ্কাশনের বিজারণ পদ্ধতিতে ওষুধ দিয়ে খনিজমলকে পৃথক করার জন্য যে রাসায়নিক পদার্থ আমরা বাইরে থেকে সিলেকশন করে যুক্ত করি তাকে বিগালক বলে। ভীষণ ইম্পর্টেন্ট টার্ম। আর এরই সাথে আমরা আজকের যে ক্লাসটা তাতে আমরা কি পেলাম, ধাতু নিষ্কাশনের দ্বিতীয় ধাপ, যেখানে অশোধিত ধাতু নিষ্কাশন বলা হয়, তার জন্য দুটো পদ্ধতি, দুটো স্টেপ, ইলেকট্রনেশন আর ডি ইলেকট্রনেশন। ডি ইলেকট্রনেশনের অন্তর্গত তাপজারণ আর বশীকরণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইলেকট্রনেশনের মধ্যে আমরা পেলাম কার্বন বিজারণ পদ্ধতি, গোল্ড স্পিডে থার্মিট পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি। সেই সঙ্গে বিগালক এবং খনিজমল ধাতুমল এই টার্মগুলোর সঠিক ধারণা লাভ করার চেষ্টা করলাম। এবং তড়িৎ রসায়ন শ্রেণীতে কোনো একটা ধাতুর অবস্থানের উপর নির্ভর করবে সেই ধাতুটার জন্য কী ধরনের পদ্ধতি উপযুক্ত হবে। ফলে আজকের ক্লাসটা থেকে ইলেকট্রনেশন ডি ইলেকট্রনেশন সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।